আসসালামু আলাইকুম শিক্ষার্থীরা, আমি আজকে অষ্টম শ্রেণীর ইতিহাস ও সামাজিক বিজ্ঞান বইয়ের 101 পৃষ্ঠার সমাধান দিব। তো আগে আমাদের 96 থেকে 100 পৃষ্ঠার ভিতরে তোমাদের জন্য যেটুকু ইম্পর্টেন্ট আমি আর কি মার্ক করে দিয়েছি, তো সেটুকুই আমি তোমাদের সাথে শেয়ার করতেছি। এখানে আরও আছে অনেক প্রশ্নই তোমরা বানাতে পারবে, তবে তোমরা তো আসলে বই পড়তেই চাও না। তো আমি কিছু কিছু মার্ক করে দিয়েছি, আবার কিছু মার্ক করে দেই নাই, সেটা আমি কিন্তু মুখে বলবো, সেটা তোমরা মার্ক করে নিও। তো এখানে 96 পৃষ্ঠায় সরকারি বিভাগ সমূহ আছে, এখানে এগুলো তোমরা মনে রাখবে ভালো করে। সরকারি 3টি বিভাগের মাধ্যমে কাজ করে। আইন বিভাগে কি কাজ করে? আইন তৈরি ও সংশোধন করা। আর শাসন বিভাগে কি করে? রাষ্ট্রের মধ্যে আইনকে প্রয়োগ করা। আর বিচার বিভাগ কেউ আইন ভঙ্গ করলে তা বিচার করা। এরপর কি সামাজিক পরিবর্তন কি? সামাজিক পরিবর্তন মানে এটা তো আমরা জানি যে সামাজিক পরিবর্তন মানে পরিবর্তনশীল পরিবর্তন হয় আর কি। তো আর এটার ইংরেজি প্রতিশব্দ কি, এটা আমি কিন্তু মার্ক করি নাই। তারপর এটা কেমন ভিত্তিক সমাজ ব্যবস্থা, সম্প্রদায় ভিত্তিক সমাজ ব্যবস্থা, সম্প্রদায় ভিত্তিক সমাজ ব্যবস্থায় সদস্যদের মধ্যে সম্পর্ক সংহতি ছিল অত্যন্ত নিবিড় আন্তরিকতাপূর্ণ। তারপর এখানে আরও ছিল যে সম্প্রদায় ভিত্তিক সমাজ ব্যবস্থার বৈশিষ্ট্য কিভাবে তৈরি হয়েছে, আধুনিক সংঘবদ্ধ ব্যবস্থা মানে সংঘভিত্তিক। তারপর সামাজিক পরিবর্তনের ক্ষেত্রে জনসংখ্যার আকার গুরুত্বপূর্ণ বিষয়। চিকিৎসা বিজ্ঞান উদ্ভাবনের ফলে একদিকে যেমন মাতৃ ও শিশু মৃত্যু হার কমেছে, আবার মানুষের গড় আয়ু বেড়েছে, জনসংখ্যার তারতম্য। যাই হোক, তোমাদের এখানে কিন্তু বড় প্রশ্ন আসলে তোমরা পারবে লিখতে, কারণ আমি তোমাদের এভাবে মার্ক করে দিয়েছি। আর এরপর আমরা 97 পৃষ্ঠায় চলে যাব। চলো, আর আমার চ্যানেলটা সবাই সাবস্ক্রাইব করো, বন্ধুদের সাথে শেয়ার করো। এরপর 97 পৃষ্ঠায় যে বাংলাদেশের সমাজ পরিবর্তন, আসলে আমরা সমাজ পরিবর্তন বলতে কি বুঝি? তো এখানে কিন্তু উল্লেখযোগ্য পরিবর্তন লক্ষ্য করি। মানে আমাদের গার্মেন্ট শিল্পের অধিকাংশ শ্রমিকই নারী, তারা প্রাপ্ত উপার্জন দিয়ে পরিবার প্রয়োজন মেটাচ্ছে। এছাড়াও অফিস আদালত থেকে শুরু করে ব্যবসা বাণিজ্যের সকল ক্ষেত্রে নারীরা এখন এগিয়ে যাচ্ছে। নারীরা কিন্তু সব ক্ষেত্রেই এগিয়ে যাচ্ছে। সামাজিক প্রতিষ্ঠান হিসেবে পরিবার কাঠামোর এই পরিবর্তন মূলতই সমাজ পরিবর্তনের অংশ। তোমরা কিন্তু এই প্রথম প্যারার যে ফার্স্ট প্যারার শেষের টুকু কিন্তু লিখবে। তারপরে এখানে আছে দেখো, সাল উল্লেখ করা যায়, যে উদাহরণস্বরূপ দিয়েছে যে 1990 সালে মোট দেশজ উৎপাদন গ্রোস ডোমেস্টিক প্রোডাক্ট বা জিডিপিতে কৃষির অবদান 33% থেকে কমে প্রায় 13% হয়েছে। জিডিপিতে অন্যদিকে শিল্পের অংশ 21% থেকে বেড়ে প্রায় 30% উন্নীত হয়েছে। মানে এগুলো তুমি খুবই ভালোভাবে পড়ো, কারণ এগুলো ভালোভাবে সালগুলো ভালোভাবে পড়তে হয়, আর এগুলো মনে রাখা টাফ। তো বারবার তোমরা চর্চা করবে আর কি, প্র্যাকটিস করতে হবে। প্র্যাকটিস বলতে আমি এখানে বোঝাচ্ছি যে পড়বে, একটু বেশ কয়েকবার পড়লে কিন্তু এগুলো মনোযোগ। এরপরে দেখা আছে যে সামাজিক পরিবর্তনের উল্লেখযোগ্য কারণ। এরপর আছে এই যে উল্লেখযোগ্য কারণগুলোর মধ্যে হলো দ্বন্দ্ব, সংঘাত, আন্দোলন, সংগ্রাম। সমাজের মানুষ নানান শ্রেণীতে বিভক্ত এবং এই শ্রেণীগুলোর মাঝে দ্বন্দ্বের কারণে সামাজিক পরিবর্তন হয়। তাহলে সামাজিক পরিবর্তন কেন হয়, এগুলা কিন্তু খুব সহজেই লিখতে পারবে। তারপর আসছে এই যে বিভিন্ন শ্রেণীর ভেতরে দ্বন্দ্বের কারণ হলো অর্থনৈতিক, রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক বৈষম্য। আচ্ছা, তারপর আরেকটা আছে দেখো, ইতিহাসে আমরা অহিংস সামাজিক মাধ্যমে আন্দোলনের মাধ্যমে সমাজ পরিবর্তনের উদাহরণ দেখতে পাই। যেসব আন্দোলন আমরা ভারতের মহাত্মা গান্ধী ও যুক্তরাষ্ট্রের মার্টিন লুথার কিং জুনিয়রের মতো কিছু নেতার অসামান্য অবদান দেখতে পাই। এরপর আমরা চলো 98 পৃষ্ঠায় চলে যাই। 98 পৃষ্ঠায় দেখো, তোমরা দেখতে পাচ্ছ মিনার কার্টুন মানে যৌতুক যে। তো এটা কিন্তু একটা গল্পটা ভালোই লাগতো আমরা ছোটোবেলায়, মানে আমার তো মিনার কার্টুন এখনও দেখতে ভালো লাগে, এতটা প্রিয়। তো এখানে কার্টুনটা আমি আর পড়ে শোনালাম না, তোমরা পড়ে নিও ওটা। সামাজিক আন্দোলন, এটা সামাজিক আন্দোলনটা কি? সামাজিক আন্দোলন হলো একটি সম্মিলিত প্রচেষ্টা যার মাধ্যমে সমাজ, রাষ্ট্র বা দেশের বিদ্যমান সামাজিক ব্যবস্থার পরিবর্তনের চেষ্টা করা হয়। সামাজিক আন্দোলনের উৎপত্তি হয় সমাজে বিদ্যমান কোনো অসঙ্গতি বা বৈষম্যর প্রতি অসন্তুষ্টির ফল। সুতরাং বলা যায় বিদ্যমান সামাজিক অবস্থার পরিবর্তন সাধন ও অসঙ্গতি ও অসন্তোষ দূরীকরণ। এখানে হলো তোমরা বানান একটু ভুল আছে, খেয়াল করো কিন্তু এই 98 পৃষ্ঠায়। এবং শৃঙ্খলা আনয়নে মানুষের সচেতন ও সংঘবদ্ধ প্রচেষ্টাই সামাজিক আন্দোলন। তাহলে আমরা খুব সহজেই কিন্তু এর অ্যান্সার দিতে পারবো যে সামাজিক আন্দোলনটা কি। এরপর সামাজিক আন্দোলনের মধ্য দিয়ে ব্রিটিশ ভারতের রাজা রামমোহন রায়ের নেতৃত্বে সতীদাহ প্রথারোধ। আচ্ছা, এখানে কিন্তু প্রশ্ন আসতে পারে যে সতীদাহ প্রথারোধ কে করেছিল, তাহলে তোমরা উত্তর লিখতে পারবে রাজা রামমোহন রায়। তোমরা কিন্তু এটা মার্ক করে নিও, কারণ এটা যদি তোমরা না দেখো বা এই প্রশ্নগুলো তোমাদের সামনেই পরীক্ষা, ঈদের পরেই পরীক্ষা, পড়াই মন দিও। তো ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের প্রচেষ্টায় বিধবা বিবাহের প্রচলন ছিল।
বর্তমানে পৃথিবীর নানা প্রান্তে গণতন্ত্র, সুশাসন, মানবাধিকার, নারীর ক্ষমতায়ন, পরিবেশ রক্ষা ইত্যাদি বিষয়ে সামাজিক আন্দোলন চলমান রয়েছে। আচ্ছা, এরপর মার্টিন লুথার কিং এর বর্ণবাদ বিরোধী আন্দোলন, এটা কিন্তু বড় প্রশ্ন আকারে আসবে, তো তোমরা এটুকু ভালো করে পড়ে নিও। যুক্তরাষ্ট্রের বিখ্যাত মানবাধিকার নেতা মার্টিন লুথার কিং জুনিয়র সারা জীবন বর্ণবৈষম্যের বিরুদ্ধে ও কৃষ্ণাঙ্গদের সম অধিকার আদায়ে লড়াই করে গেছেন। তারপর তার নেতৃত্বে আমেরিকায় কৃষ্ণাঙ্গর অধিকার প্রতিষ্ঠা হয়। 1955 সালে কিং ব্যাপটিস্ট চার্চের যাজক হিসেবে যোগদান করেন। তারপর রোজাকে থানায় নিয়ে $10 জরিমানা করা হয়। মানে এটুকু তোমরা ভালো করে ওটুকু পড়ে নিও তোমরা। তারপরে এই যে আসছে যে 1963 সালের 27 আগস্ট ওয়াশিংটনের লিঙ্কন মেমোরিয়ালে সমবেত হয় 2.5 লাখের বেশি মানুষ। তাদের ঐতিহাসিক ভাষণ দিলেন কিং। আমার একটি স্বপ্ন আছে, আই হ্যাভ আ ড্রিম। ভাষণে তিনি বলেন কীভাবে বর্ণবৈষম্য গোটা জাতিকে ধ্বংস করে দিচ্ছে। তিনি তুলে ধরেন ভবিষ্যতের আমেরিকা নিয়ে তার আশাবাদ। তো মার্টিন লুথার কিংকে তোমরা দেখতে পেলে। এরপর আমরা 101 পৃষ্ঠার সমাধান দিব তোমাদের। তোমরা চ্যানেলটা সবাই সাবস্ক্রাইব করো আর বন্ধুদের সাথে অবশ্যই শেয়ার করো। এরপর দেখো 101 পৃষ্ঠায় যে আমরা দলগত কাজ করব। 100 পৃষ্ঠায় দলগত কাজ 2। এখন আমরা দলগতভাবে আলোচনা করে নিচের তালিকাটি পূরণ করি। এজন্য আমরা বিদ্যালয়ের পাঠাগার থেকে শুদ্ধাচার বইটি সংগ্রহ করে নিতে পারি। 101 পৃষ্ঠায় বলছে যে প্রচলিত রীতিনীতি ও মূল্যবোধ সম্পর্কে আমরা বিদ্যালয় থেকে জানতে পেরেছি। শিক্ষক ক্লাসে ঢুকলে দাঁড়িয়ে যাওয়া, দেশকে ভালোবাসা, পথশিশুকে খাবার দেওয়া, ঐক্যবদ্ধ থাকা, অন্যর জিনিস অনুমতি ছাড়া না নেওয়া, বন্ধুদের সাথে খাবার ভাগাভাগি করে খাওয়া। এরপরে আরেকটা ছক আছে, সেটা অনুশীলনী গাইডলাইন। তো এখানে কি বলছে, এই রীতিনীতি ও মূল্যবোধ কোনো মাধ্যমে এবং কিভাবে চর্চা করতে পারি তার একটি গাইডলাইন তৈরি করি। এই গাইডলাইন অনুসারে সক্রিয় নাগরিক ক্লাবের মাধ্যমে আমরা সারা বছর রীতিনীতি ও মূল্যবোধ চর্চার কাজটি করব। অনুশীলনী গাইডলাইন 101 পৃষ্ঠার শেষের টুকু। এখানে 3টা সারি। নির্ধারিত রীতিনীতি ও মূল্যবোধ, কোথায় চর্চা করব, কিভাবে চর্চা করব। পথশিশুদের খাবার দেওয়া, রাস্তাঘাটে পথশিশুদের খাবার দিয়ে। অন্যর জিনিস অনুমতি ছাড়া না নেওয়া, বিদ্যালয়ের রাস্তাঘাট অন্যর কোনো কিছু না নিয়ে। শিক্ষক ক্লাসে ঢুকলে দাঁড়িয়ে যাওয়া, কোথায় চর্চা করব, বিদ্যালয়ে। কিভাবে চর্চা করব, শিক্ষকদের দাঁড়িয়ে সম্মান জানিয়ে। তো আজ এ পর্যন্তই। তোমরা চ্যানেলটা সবাই সাবস্ক্রাইব করো আর আমার চ্যানেলে প্লে লিস্টে সব সাবজেক্টের সমাধান দেওয়া আছে, তোমরা পৃষ্ঠা বাই পৃষ্ঠা দেখে নিও আর বন্ধুদের সাথে শেয়ার করো। আজ এ পর্যন্তই। আল্লাহ হাফেজ।